হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো জাপানে নতুন একটা সিরিজ এসেছে যেটা নাম হচ্ছে গাসিয়া কুতাবা। এই ধরনের কোনো একটা কিছু, আমি শিওর নই এটার প্রোনাউন্স কি হবে। তো এটার ফার্স্ট এপিসোড আমরা দেখেছি এবং কনসেপ্টটা কিন্তু যথেষ্ট ইউনিক। তো সেটার আজকে আমরা দ্বিতীয় এপিসোড সম্পর্কে জানবো এবং দ্বিতীয় এপিসোড দেখে আমি যেটা বুঝলাম, আমার মনে হচ্ছে এই সিরিজটা তোমাদের পছন্দ হতে পারে আর কি। এবং তোমরা যদি চাও আমরা এই সিরিজটা কন্টিনিউ করবো। এবং আমরা বলেছি যে আমাদের র্যান্ডম অ্যানিমেশন হবে অনেকটা টিভি চ্যানেলের মতো, নির্দিষ্ট একটা সিরিজ নিয়ে আমরা যে একবারে শেষ করবো ওই হবে না। কয়েকটা সিরিজ চলবে, কয়েকটা অ্যানিমে চলবে বা সোলো সিনেমাও আসতে পারে, যখন যেটা আসে। তো এর জন্য তোমরা র্যান্ডম অ্যানিমেশনের সাথে স্টে টিউনড হয়ে থেকো। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে যাবো তার আগে একটা ব্রেক রয়েছে। তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাও, ডিসক্রিপশনে যাও, সেখান থেকে কাইন্ডলি ডুরেশনে ক্লিক করে তারপর মূল ভিডিওতে যাও। যে কোনো ধরনের ব্রেক আমি না বলা পর্যন্ত তোমরা অ্যাভয়েড করবে। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো যাই হোক, ব্রেক শেষে আমরা দ্বিতীয় এপিসোডের কাহিনীতে আসলাম। তো দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আমাদের যে এই সিরিজের মেইন হিরো রুডো যখন ছোট ছিল, সে প্রথমবারের মতো একটা এক্সিকিউশন উইটনেস করছে। বিষয়টা বুঝিয়ে বলি। গতবার লাস্টে আমরা কি দেখেছিলাম, যে রুডোকে এক্সিকিউশন বা ওই যে ফাঁসির মতো একটা শাস্তি নিচে ফেলে দেওয়া হবে। তো ও যখন ছোট ছিল কাউকে এরকম ফেলে দেওয়া হচ্ছে, ওটা দেখছে। তো ওখানে যতগুলো মানুষ ছিল সবাই বলছিল এই আবর্জনা ওকে ফেলে দাও, কিন্তু কেউ একবারও চিন্তা করছিল না যে নেক্সট ওদের সাথে এরকম হবে, কারণ এই সমাজের ওপরের শ্রেণীর যারা, তারা ওদেরকে এই হিসেবেই দেখে এবং এভাবেই শাস্তি দেয়। তো রুডো তখন এটা দেখে অবাক হয়ে যায় যে নির্যাতিতরাও সবলদের পক্ষে সবসময় কথা বলে। তো এরপর সিন প্রেজেন্ট আসে এবং গত পর্বে অলরেডি তো রুডোকে সেই ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। তো অনেকগুলো মনস্টার এসে ওকে অ্যাটাক করে। তো রুডো কিছুই বুঝে উঠতে পারছিল না ঘটনা কি, এবং ভালো করেও যখন খেয়াল করে দেখতে পাই যে এখানে যতগুলো মনস্টার রয়েছে সবগুলোই ট্র্যাশ থেকে তৈরি হয়েছে। আর আমি তোমাকে বিষয়টা একটু বুঝিয়ে বলি। এই সিরিজের কনসেপ্ট হচ্ছে, তুমি যদি কোনো বস্তুকেও ভালোবাসো, সেটা হতে পারে তোমার বাইক, তার মধ্যেও প্রাণ চলে আসতে পারে, মানে এরকম একটা ব্যাপার, বা ওকেও তুমি কন্ট্রোল করতে পারবে। তো যেহেতু এই পুরো দুনিয়াতে খালি ট্র্যাশ আর ট্র্যাশ, তো ওদের মধ্যে মনে করো কোনো একটা অশুভ শক্তির কারণে মনে করো কি বলে মনস্টার তৈরি হয়ে গিয়েছে। তো রুডো সেখান থেকে বাঁচানোর জন্য পালায়, কিন্তু সবগুলো মনস্টারের পিছু নিতে থাকে এবং একটা টাইম ওকে ঘিরে ফেলে। তো রুডো কিছুই বুঝে উঠতে পারে না এখন সে কি করবে। আর তখনই ওইখান থেকে দুইটা মনস্টার এসে রুডোর উপরে অ্যাটাক করে। তো রুডো কোনো রকমে ওদের অ্যাটাক থেকে বেঁচে যায়, কিন্তু ওদের থেকে বেঁচে যেখানে সে পড়ে ওইখানে চোখ খুলে দেখে যে একজন মানুষের খুলি পড়ে রয়েছে, এবং ওর কাছে মনে হয় ও হয়তো নরকে এসে পড়েছে, এটাই হয়তো নরক বা দুজক। আর ঠিক তখন অনেক বড় একটা ধামাকা হয়। অ্যাকচুয়ালি ওইখানের কিছু মাটির অংশ ভেঙে পড়েছে এবং রুডো সেখান থেকে পড়ে গিয়েছে। তো রুডোর অবস্থা এখন অনেক বেশি খারাপ, সে ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছিল না, কারণ ওখানকার পুরো বাতাসটাই বিষাক্ত। বুঝতেই পারছো ডাস্টবিনের পাশে দিয়ে গেলে কেমন গন্ধ হয়, আর এই পুরো পৃথিবীটাই হচ্ছে ডাস্টবিনের। তো রুডোর একটা সেফ প্লেস দরকার যেখানে ডাস্টবিন বা ময়লা আবর্জনা কম থাকবে। তো সামনের দিকে তাকিয়ে থাকে আর ওর কাছে মনে হয় হয়তো আমি কোনো সেফ প্লেস পেতে চলেছি। তো এরপরে মনস্টার গুলো আবার রুডোর দিকে এগিয়ে আসতে শুরু করে, আর রুডো মনে মনে ভাবতে থাকে আমি মনে হয় এখনই মারা পড়বো, এখানে আমার কাহিনী শেষ। বাট তখনই রুডোর ওই যে আঙ্কেল মানে পালক বাপ র্যাক্টর কথা মনে পড়ে। র্যাক্টর বলেছিল কি তোমাকে বেঁচে থাকতে হবে, এই দুনিয়া চেঞ্জ করতে হবে। তো ওর ভেতরে তখন একটা কিছু হয়, এবং ওর হাতে যে গ্লাসটা ছিল যেটা ওকে র্যাক্টরই দিয়েছিল স্পেশাল ভাবে বানিয়ে, সেটা থেকে এক ধরনের অরা বা একটা কারেন্টের মতো কিছু বের হয়। আর তখন ও সামনের একটা লোহার রড দেখতে পায় এবং কোনোভাবে রড অব্দি পৌঁছায় এবং ওইটাকে ধরে ফেলে এবং বলে আমি এত জলদি হার মানবো না, আমি এত জলদি মরবো না, আমাকে প্রতিশোধ নিতে হবে তাদের উপরে যারা আমাকে এই পিটের মধ্যে মানে এই যে এই জায়গাটাতে ফেলেছে। আর তখন একটা মনস্টার এসে রুডোর উপর অ্যাটাক করে, আর ওই মুহূর্তে রুডো রেগে করে কি ওই লোহার রড দিয়ে মনস্টারের উপর অনেক জোরে একটা আঘাত করে এবং বলে আমি এত জলদি মরতে চাই না। আর তখন আমরা দেখি একটা জুসের ক্যান এসে একজন মানুষের মাথার উপরে পড়ে। ওই লোকটা মাস্ক পরা ছিল এবং এরপর দূরবীন দিয়ে দেখে যে রুডো ফাইট করছে এবং বলে আরে এটা কি। আর তখন সিন শিফট হয় আবার রুডোর উপরে, আমরা দেখতে পাই সে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং ওই রড দিয়ে মনস্টারদের মারতে থাকে। আর এর মধ্যে একটা মনস্টারকে মারতে গিয়ে ওটা ছুটে যায়, কিন্তু রুডো তার থামার পাত্র নয়, সে একটানে আবার করে কি রডের খাম্বা উঠিয়ে নেয় এবং মনস্টারদের দিকে ছুড়ে মারে। আর এর ফলে মনস্টারের একটা হাত খুলে যায়, আর তখনই নিচ থেকে আরেকটা মনস্টার রুডোকে যখন অ্যাটাক করতে যাবে তখনই রুডো ওটাকে ডস করে ফেলে। তবে এতে রুডোর অবস্থা বেশ খারাপ হয়ে যায়, ওর মুখ থেকে রক্ত বের হতে থাকে। আর ঠিক তখনই আরো দুইটা বড় মনস্টার রুডোর দিকে এগিয়ে যখন আসতেই থাকে
থাকে তখনই আমরা দেখি আবারও রুডোর গ্লাভস দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকে এবং একটা ধামাকা হয়। আর রুডো একটা লোহার পাত দিয়ে ওই মনস্টার দুটোকে একদম দুই ভাগ করে দেয়। তো লড়াই করতে করতে রুডো অনেক ক্লান্ত হয়ে যায় আর বসে পড়ে। আর ঠিক তখনও দেখতে পায় যে পেছনে বিশাল বড় একটা জায়ান্ট মনস্টার, মানে মনে করো আবর্জনার তৈরি একটা গডজিলার ওর উপরে অ্যাটাক করতে আসছে এবং এই মনস্টারটি আগের মনস্টারদের তুলনায় অনেক বেশি বড় ছিল। তো রুডো বুঝে ফেলে এটার মোকাবেলা সে করতে পারবে না, তো পালাতে শুরু করে। আর এরপরও যখন দেখে যে ও দ্রুত পালাতে পারছে না এবং মনস্টারটার পেছনে চলে এসেছে, তখন আমরা দেখি মনস্টারটা করে কি এমন একটা পায়ের ওয়াফ করে যে ওই ওয়াবে রুডো উল্টে পাল্টে গিয়ে সামনে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। আর এরপর রুডো যখন চোখ খোলো সামনে একটা অদ্ভুত রহস্যজনক মানুষকে দেখতে পায় যে একটা ছাতা হাতে দাঁড়িয়ে ছিল আর ওই লোকটির মুখে মাস্ক ছিল। আর ওকে দেখে রুডো বলে, তুমি কে, কোথা থেকে এসেছো, তুমি এখানে কেন, আর আমি বা কোথায়? আর তারপর ওই লোকটি কোনো কথা না বলে ওকে একটা লাথি মারে আগে, মানে চুপ করে, আর তারপর মাস্কটা পরিয়ে দেয়। আর এরপরে রুডো একটু ভালো মতো নিঃশ্বাস নিতে পারে। তবে এই সবকিছু দেখে রুডো অনেক ট্রমাটাইজ হয়ে গিয়েছিল। আর রুডো বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কি এখানকার চাকর বা এখানে কে থাকো? বাট ওই লোকটা বারবার ওকে ইশারা করে এবং বলে চুপ করো, কিন্তু রুডো বলে আমি চুপ করবো না, আমাকে জানতে হবে। লোকটি আবার বলে চুপ করো চুপ করো, কিন্তু রুডো বারবার কথা বলতেই থাকে। রুডো বলে, বলো আমি কোথায় রয়েছি, এটা কোন ওয়ার্ল্ড, এখানে আরো মানুষ থাকে, আমি কি আন্ডারগ্রাউন্ডে রয়েছি? তখন লোকটি বলে, চুপ করো, আমি তোমাকে চুপ থাকতে বলেছি না? রুডো বলে, না আমি চুপ থাকবো না, তুমি আমাকে বলো আমি কোথায় রয়েছি, আমাকে জানতে হবে আমি কোথায় রয়েছি। কিন্তু তখন ওই লোকটা সামনে আসে এবং ওকে আবারও চেপে ধরে এবং বলে, আমি না তোকে চুপ থাকতে বলেছি? আর তারপর বলে, আমরা আন্ডারগ্রাউন্ডে না, আমরা ওপরেই রয়েছি, কিন্তু এইসব আবর্জনা তোদের ওয়ার্ল্ডের মানুষ আমাদের এই নিচে ফেলেছে। মানে বিষয়টা বুঝো, ধরো আমরা পৃথিবীতে রয়েছি কিন্তু কিছু উন্নত মানুষ হয়তো কোনো একটা ভাসমান শহর বানিয়ে ফেলেছে এবং ওখানে বসবাস করছে, সেখান থেকে সব আবর্জনা নিচে ফেলায়, এরকম একটা কিছু, এরকম একটা কনসেপ্টের সিনেমা কিন্তু হলিউডে আছে। আল্ট্রা বয় নামে একটা সিনেমা আমি এক্সপ্লেন করেছিলাম হয়তো তোমাদের জন্য এই কনসেপ্টই। তো যাই হোক, এরপর ওই লোকটি রুডোকে পয়েন্ট করে দেখায়, ওই দেখ মনস্টার এসেছে, আর এই মনস্টারটা তোর কারণে এসেছে, কারণ এই আবর্জনায় তৈরি মনস্টার গুলো শুধুমাত্র মানুষের সাউন্ড পেলে এগিয়ে আসে, আর এই সবের পেছনে একমাত্র তুই দায়ী। আমি তোকে বারবার নিষেধ করেছি কথা না বলতে, কিন্তু তারপরেও তুই আমার কথা শুনিসনি, কথা বলেই যাচ্ছিস। তো এই কথা বলতে বলতেই মনস্টার ওদের কাছে চলে আসে। তো মনস্টারটা যখন অ্যাটাক করতে যাবে তখন রুডো খেয়াল করে ওই লোকটার হাতে যে ছাতা ছিল সেটা হতে আলো হতে থাকে এবং একটা ওয়েপনে তৈরি হয়। তো রুডো এটা দেখে অনেক বেশি অবাক হয়। আর এরপর যখন মনস্টারটি ওই লোকটার উপর অ্যাটাক করবে, লোকটা করে কি ছাতা দিয়েই তার প্রত্যেকটা অ্যাটাক রুখে ফেলে এবং ওই বড় মনস্টারটিকে হারিয়ে দেয়। আর তখনই সাথে সাথে সে দেখতে পায় সেখানে আরো অনেকগুলো ছোট ছোট মনস্টার এসে হাজির হয়েছে এবং সবগুলো একসাথে অ্যাটাক করে, কিন্তু লোকটি তখন করে কি তার ওয়েপনটি নিয়ে আবার ওদের উপরে অ্যাটাক করে, সবগুলো মনস্টারটাকে হারিয়ে দেয়। তো রুডো এটা দেখে আরো বেশি অবাক হয়ে যায় এবং চিন্তা করতে থাকে এই লোকটা এত শক্তিশালী কিভাবে হলো। আর ঠিক ওই মুহূর্তে আবর্জনা তৈরির সবচেয়ে বড় মনস্টারটা ওইটা চলে আসে এবং লোকটার উপর অ্যাটাক করে, বাট ওই লোকটা তখন আবারও তার ওয়েপন দিয়ে ওটাকে হারিয়ে দেয়। আর তারপর লোকটা করে কি শেষবারের মতো ওই ওয়েপনটি উপরের দিকে দিয়ে ফায়ার করে এবং ওই মনস্টারটিকে উপর থেকে ফেলে ধ্বংস করে দেয়, আর ওই জায়ান্ট মনস্টারটা একেবারে শেষ হয়ে যায়। তো এই সব দেখে রুডো অনেক বেশি শক হয়ে যায় এবং বলে, তুমি কে? আর তারপর ওই লোকটি মাস্ক খুলে ফেলে এবং বলে, আমার নাম হচ্ছে ইঞ্জিন আর আমি একজন সাধারণ ক্লিনার। তো ইঞ্জিন যখন মাস্ক খুলেছে ওর নাকে অনেক বেশি গন্ধ লাগে, ও বলে অনেক বেশি গন্ধ, আমার উচিত হয়নি মাস্কটা খোলা। তো সে করে কি আবার মাস্কটা পরে ফেলে, বাট তখনই আমাদের রুডোর মনে করে যে চোখ ব্ল্যাক আউট হয়ে যায়, কালো হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। আর আমার লাইফে আমি এরকম দুইবার হয়েছিলাম আর কি। আর এটা হয় হচ্ছে যখন তোমার ফুসফুস তোমার ব্রেনে পর্যাপ্ত অক্সিজেন দিতে পারে না, মানে অনেক বেশি হাঁপিয়ে যাও বা ভয় পেয়ে যাও বা অস্থির হয়ে যাও তখন। তো যাই হোক, এরপর কাহিনী আবার পাস্টে চলে যায় আর সেখানে আমরা দেখতে পাই কিছু লোকজন রুডোকে বুলি করছে এবং মারছে, মানে ছোট রুডোকে। কিসের জন্য? কারণ সে বলেছিল জিনিসপত্র বা অবজেক্টের মধ্যেও জীবন রয়েছে বা বস্তুর মধ্যেও জীবন রয়েছে। আর এই বিচার এসে ওর র্যাক্টোকে দিচ্ছিল। তো র্যাক্টো তখন বলে, তুমি আবার ওদের মারোনি তো? ও বলে, না আমি কাউকে মারিনি, বাট তুমিই তো বলেছিলে যে যদি কোনো বস্তুরও অনেক বেশি যত্ন নেওয়া হয় তাহলে সেই জিনিসের মধ্যেও জীবন চলে আসে। তো র্যাক্টো তখন হাসে এবং বলে, দেখো এটা একটা কথার কথা, মনীষীরা এই কথা এই জন্য বলে গিয়েছে যাতে আমরা যে কোনো কিছুর প্রতি যত্নশীল হই, সেগুলোকে ওয়াস্ট না করি বা নষ্ট না করি এবং কেয়ার করি। তবে বিশ্বাস করে, যদিও আমি জানি এটা কথার কথা, তবে তারপরও আমি এটা বিশ্বাস করি যে হয়তো বস্তুকে ভালোবাসলে সেও তোমাকে ভালোবাসবে এবং তার ভেতরে প্রাণ চলে আসবে বা জীবন চলে আসবে। তো এটা শোনার পরে ছোট্ট রুডো অনেক খুশি হয়ে যায় এবং এরপর বলে, তাহলে এই ঘরের মধ্যে যা কিছু আছে তার মধ্যেও কি জীবন আসতে পারে? আমি যে গ্লাভসটা পরে রয়েছি এটার মধ্যেও কি জীবন আসতে পারে? র্যাক্টো বলে, হ্যাঁ আসতেই পারে, তুমি যদি এই জিনিসটাকে অনেক যত্ন সহকারে ব্যবহার করো, যত্নে রাখো, ভালোবাসো, জীবন আসতেই পারে। তো এরপর আমরা দেখি রুডোর জ্ঞান ফিরে এসেছে এবং জ্ঞান ফিরে দেখতে পাই ওকে কেউ সেকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে এবং ওটা ইঞ্জিনে নিয়ে যাচ্ছে। তো রুডো তখন চিৎকার চেঁচামেচি করে, তুমি আমাকে সেকল দিয়ে কেন বেঁধেছো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ছাড়ো আমাকে, আমি কোথাও যেতে চাই না, আমি ফিরে যেতে চাই। ইঞ্জিন তখন বলে, কোথায় ফিরে যাবে, উপরে? সেটা সম্ভব নয়, অন্তত এখন সম্ভব নয়। আর তুমি যেখানে যেতে চাচ্ছ সেটাকে আমরা স্পেয়ার বলি। আমরা হচ্ছে অরিজিনাল পৃথিবীতে রয়েছি আর ওরা উপরের অংশে রয়েছে, যেটা সর্বক্ষণ ঘুরতে থাকে। মনে করবো যে কি সিস্টেমটা বলবো, স্যাটেলাইট যেমন আছে না আমাদের দুনিয়াতে, ওই স্যাটেলাইটের মতো একটা কিছু। তো ওটা সবসময় ঘুরতে থাকে আর এখন তুমি এখানে যেতে পারবে না, আর ওখানে যাওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজে লাগে। আপাতত তোমার তো যাওয়ার কোনো সিস্টেম নেই। তো রুডো তখন চিৎকার করে বলে,
এতে আমার কিছুই যায় আসে না, আমার যেভাবেই হোক ওখানে যেতেই হবে। আর তুমি বলেছো এখন যেতে পারবো না, তার মানে আমি পরে যেতে পারবো? তুমি কি তাহলে জানো ওই ওপরে বা স্পিয়ারে যাওয়ার রাস্তা কোনটা? তুমি আমাকে বলো, তুমি যে অস্ত্রটা ব্যবহার করেছো সেটা তুমি কিভাবে পেয়েছো, আর এই জায়গাটি কিভাবে তৈরি হয়েছে, আর যেসব মনস্টার গুলো এসেছে সেইগুলো কিভাবে তৈরি হলো? তুমি আমাকে প্রত্যেকটা জিনিস বলো, যাতে আমি আমার পারগুলো আনলক করতে পারি এবং আমি আবার উপরে যেতে পারি এবং উপরে গিয়ে ওই কুত্তাগুলোকে মারতে পারি, বিশেষ করে ওই কুত্তাকে যে আমার বাবা র্যাকটুকে মেরেছে। তো এই সবকিছু শোনার পরে ইঞ্জিন বলে, একটু চুপ থাকো, তুমি যদি এসব সম্পর্কে জানতেই চাও আমি তোমাকে শেখাবো, সবকিছু সমস্যা নেই। তো এরপর ইঞ্জিন করে কি ওকে একটা লোকবসতির কাছে রেখে ছেড়ে চলে যায়। আর সেখানে আমরা দেখতে পাই আরো অনেকগুলো মানুষ রয়েছে যারা সবাই মাস্ক পরেছিল। তো ওরা সবাই মিলে রুডোকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই স্পিয়ার থেকে এসেছো? তো রুডো বলে, হ্যাঁ আমি স্পিয়ার থেকে এসেছি। তো এটা শোনার পরে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায় এবং নিজেদের মাস্ক খুলে ফেলে আর রুডোকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে। আর ওরা তখন বলে, হ্যাঁ ছেলেটার শিকলটা কত বেশি টাইট করে বাঁধা, আসো এটা খুলে দেই। কিন্তু ওরা উল্টো করে কি আরো জোরে করে শিকলটা বাঁধে এবং রুডোকে একটা ট্রাকের ভেতরে রাখে। তো রুডো বুঝতেই পারে না ঘটনা কি ঘটলো, এই লোকগুলো হঠাৎ করে এইভাবে বদলে গেল কেন। আর তখন আমরা শুনতে পাই এই লোকগুলো বাইরে বলছে ওর প্রত্যেকটা অর্গান, হাত পা, কিডনি, চোখ, মাথা সব কড়া দামে বিক্রি করতে পারবো আমরা। আর তারপর ওরা রুডোকে বলে, তুমি একমাত্র মানুষ যে কিনা স্পেয়ার থেকে সরাসরি আমরা জীবন্ত পেয়েছি, মানে যাদেরকে স্পেয়ার থেকে ফেলে দেওয়া হয় ফাঁসি হিসেবে, ওরা নর্মালি নিচে পড়ার পরে মারা যায়, কিন্তু আমাদের রুডো একমাত্র বেঁচে রয়েছে। আর এরপরে বলে, তোমরা কি জানো তোমাদের স্পেয়ারদের কেন আমরা এত ঘৃণা করি? কারণ তোমরা তোমাদের সমস্ত আবর্জনা আমাদের উপরে ফেলো এবং তোমরা যে আবর্জনা ফেলো সেখান থেকে বিষ উৎপন্ন হয় এবং এখানকার বাতাস অনেক বিষাক্ত হয়ে পড়েছে এবং এই জায়গার এই ময়লার কারণে এই জায়গাটা এভিল ছায়া পড়েছে এবং মনস্টারের জন্ম হয়েছে এবং ওই মনস্টারদের হাতে না জানি কত মানুষের জীবন গিয়েছে। আর এই বিষাক্ত পরিবেশের কারণেও না জানি কত মানুষের জীবন গিয়েছে। আর এই পৃথিবী ধ্বংসের জন্য তোমরা দায়ী। তো এই জন্য আমরা কখনোই তোমাদের ক্ষমা করবো না। আর তাই আমরা তোমাকে অর্থাৎ স্পেয়ারওয়ালাদেরকে কখনোই জীবন্ত ছাড়বো না। তোমাকে ওরা যখন পাবে অনেক অত্যাচার করবে, অনেক কিছু করবে তোমার সাথে যেগুলো তুমি চিন্তাও করনি, আর তারপর তোমার হাত বা অর্গানগুলো নিয়ে নেবে। তো ওই লোকগুলো এরপর রেগে করে কিছু নষ্ট খাবার রুডোর মুখের দিকে ঢুকিয়ে দিতে চায় বা রুডোর এতে অনেক রাগ হয়। রুডো করে ওই লোকটার আঙুলি খায় ফেলে, সিরিয়াসলি দেখতেই পাচ্ছ মাংস খেয়ে ফেলেছে আঙুলের। তো এটা দেখে বাকিরা ভয়ে সরে যায়। আর এরপর রুডো বলতে থাকে, গ্রাউন্ড হোক বা স্পেয়ার, সব জায়গার মানুষই সবকিছুকে ট্র্যাশে পরিবর্তন করার চেষ্টা করে। এই খাবারটা নষ্ট হয়নি, এটা এখনো খাবার যোগ্য রয়েছে। আর এটা বলে ওই নষ্ট খাবারটি রুডো খেতে শুরু করে। আর ঠিক তখনই একটা ধামাকা হয়, রুডোর শরীর থেকে অনেকগুলো আগুনের ফুলকি বেরোতে থাকে আর এক ঝটকায় সে নিজের শরীরের সমস্ত শিকল ছেড়ে ফেলে এবং বলে যে, তোমরা আমাদেরকে যত ইচ্ছা খারাপ ভাবে ট্রিট করতে পারো, কিন্তু আমি আর এক মুহূর্তে এটা সহ্য করব না। আর আমরা দেখতে পাই ওর ভেতরে এতটাই ক্ষমতা, এতটা এনার্জি জেনারেট হয়েছে যে আলাদা একটা অরা সৃষ্টি হয় এবং আশেপাশে সবকিছু হাওয়ায় উড়িয়ে যায়। আর তখন রুডোর মনে পড়ে র্যাক্টর সেই কথাটা, তুমি যদি কোনো জিনিসকে খুব ভালো মতো ট্রিট করো, যত্ন করো, ভালোবাসো, সেটার মধ্যে জীবন চলে আসবে। তো রুডোর ভেতর অনেক বেশি শক্তি চলে আসে এবং সে একটা চেন হাতে পেঁচিয়ে নেয় এবং চেনটা হাতে নিতে ওই চেনের ভেতর জীবন চলে আসে এবং ওই চেনটা একটা ওয়েপনে তৈরি হয়ে যায়। তো এখন নিশ্চয়ই বুঝতে পারছো, একটু আগে যে আমরা দেখেছিলাম ইঞ্জিনকে ছাতা দিয়ে লড়াই করতে, তো ছাতাটা যে চেঞ্জ হয়েছিল ওটা মূলত ওর ভালোবাসার কারণে, বা মনে করো এই সিনেমার বা এই সিরিজের থিমটাই এটা। তো ও যখন চেন হাতে নেয়, চেনটা যখন ওয়েপনে রূপান্তরিত হয়, তখন ইঞ্জিন সহ সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর ইঞ্জিন বলে, কোনো মানুষ যদি কোনো জিনিসের ভেতর, বস্তুর ভেতর জীবন আনতে পারে, তাকে আমরা এই দুনিয়াতে গিভিওর বলি। আর রুডো একজন গিভিওর, তার মানে ও নর্মাল মানুষ নয়, মানে ও সাধারণ ছেলে নয় লাইলা, ও কিরণমালা। তো যাই হোক, রুডো এখানে একজন জন্তুতে পরিণত হয়েছে, পুরো খেপে গিয়েছে। তো সবাই যখন ওকে অ্যাটাক করে, রুডো তো ওয়েপনের মাধ্যমে সবার অ্যাটাক রুখে ফেলে। আর ওদের মধ্যে একজন বলে ওঠে, ও একজন গিভিওর হয়ে গিয়েছে, ওকে যদি আমরা হারাতে চাই তাহলে ওর যে হাতের অবজেক্ট রয়েছে, যেটার মধ্যে প্রাণ এসেছে, সেটাকে ওর হাত থেকে আলাদা করতে হবে, তাহলে আমরা হারাতে পারবো। তো এরপর একজন এসে করে ওর হাতের উপর আঘাত করে এবং চেনটা নিচে পড়ে যায়। বাট তখনই রুডো আবার একটা টায়ার ধরে ফেলে এবং টায়ারটিকেও ওয়েপনে তৈরি করে ফেলে। তো এটা দেখে ইঞ্জিন সহ সবাই অবাক হয়ে যায় যে রুডো একই টাইমে শুধুমাত্র একটা অবজেক্ট না, যে কোনো অবজেক্টের ভেতর জীবন আনতে পারে, অর্থাৎ ও যে জিনিসটা ধরবে সেটার মধ্যে জীবন আনতে পারে, যে এটা অনেক ক্ষমতা ধরে একটা ব্যাপার। তো যাই হোক, রুডো কারিকে ওর টায়ার দিয়ে পেছনে যারা যারা ছিল সবাইকে ধ্বংস করে ফেলে। আর একজন বাদ থাকে, ওকে যখন ও মারতে যাচ্ছিল, মানে যেটার আঙুলো খেয়ে নিয়েছে, তখনই ইঞ্জিন আসে এবং ওকে থামায় এবং বলে, তুমি অনেক করে ফেলেছো ভাই, এবার থামো, আজকের জন্য এতটুকু যথেষ্ট, অনেক পরিশ্রম করে ফেলেছো। তো এরপর রুডোর জ্ঞান ফিরে এবং রুডো চিন্তা করে, এগুলো কি আমি করেছি? আসলে কি আমার ভেতরে এত পাওয়ার চলে এসেছে, এটা কি আমি ছিলাম? তো রুডো তখন চিন্তা করে থাকে, র্যাক্টো আমাকে যা বলেছিল আমি শুধুমাত্র ওটা চিন্তা করেছিলাম, তাই আমার ভেতরে এত পাওয়ার চলে আসলো। কিন্তু রুডোর শরীর অ্যাকচুয়ালি এত পাওয়ার নিতে পারেনি, ওর নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। আর ইঞ্জিনও এটা দেখে বলে, রুডো তোমার ভেতরে অনেক বেশি পাওয়ার রয়েছে, আর এতটাই পাওয়ার যে যেটা তোমার শরীরও হ্যান্ডেল করতে পারেনি। আর তুমি এই দুনিয়ার সম্পর্কে জানতে চেয়েছিলে না, আমি এই দুনিয়ার সম্পর্কে সবকিছুই বলবো, কিন্তু আমার একটা শর্ত রয়েছে, তোমাকে আগে আমাদের টিমে জয়েন করতে হবে, কারণ আমাদের টিমে তোমার মতো একটা যোদ্ধার খুবই প্রয়োজন। তুমি যদি কথা দাও আমাদের টিমে জয়েন করবে, তাহলে আমি তোমাকে সব বলবো, আমি তোমাকে গাইড করবো। তো এটা শুনে রুডো মোটামুটি ভেবাচেকা খেয়ে যায় এবং বলে, তোমাদের টিমে জয়েন করবো? আমার তো মনে
মনে হয় না তোমাদের টিমে আমার জয়েন করা উচিত, কারণ একটু আগেই তুমি আমাকে বিক্রি করে দিয়ে গিয়েছিলে। তো এখানে এরকম একটা ভাবাই রুডো হয়তো এবার ইঞ্জিনের সাথে ফাইট করবে আর এখানেই দ্বিতীয় এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে এপিসোডটা, কিন্তু আমি পুরো রবটের মতো এক্সপ্লেন করেছি, বিশ্বাস করো আমার মাথাটা এত ব্যথা করছে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব শীঘ্রই আমরা বিগ 3-র কয়েকটা এনিমের 2-1টা পর্ব আমরা এখানে আনার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, এবং তোমরা যারা র্যান্ডম অ্যানিমেশনে রয়েছে তারা অ্যাক্টিভ থেকো। এরকম আনকমন যে এনিমে সিরিজ রয়েছে সেগুলো তোমরা প্রায় দেখতে পাবে। আর এছাড়াও আমরা একটা কমন এনিমে সিরিজ, আমি ঘোষণা দেবো না, খুব শীঘ্রই একটা সারপ্রাইজ আসবে, অনেক বড় একটা এনিমে সিরিজ আমরা আনতে চলেছি, যেটা সারা বছর ধরেও চলতে পারে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।